আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে একটু ভিন্ন ধরনের রেসিপি রান্না করে দেখাচ্ছি, যা হচ্ছে পেঁয়াজ ছাড়া ইলিশ মাছের ঝোল। তো চলুন দেখা যাক রান্নাটি তৈরি করতে কি কি প্রয়োজন হচ্ছে। আমি প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল ইউজ করেছি, যেটা হচ্ছে রান্নার রেগুলার তেল। আর নিয়েছি এখানে আমি টমেটো কেটে, যেটা হচ্ছে এখানে 1 কাপ পরিমাণ টমেটো আছে কাটা। তো আমি ছোট ছোট কিউব করে নিয়েছি, আপনারা দেখতেই পেরেছেন। আপনারা যদি একটু বড় সাইজের করে নিতে চান করে নেবেন। যেহেতু আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি, তাই একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি তেলের মধ্যে টমেটোগুলো। আমি টমেটোটাকে ফার্স্টে একটু ভেজে নিয়েছি। এখন আমি যে কাজটি করব, এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি আমি এখানে লবণ। আমি লবণ ইউজ করেছি হাফ টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব মরিচ হাফ টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা যেমন খেতে চান ঠিক পর্যাপ্ত পরিমাণই দিবেন, বেশি দিতে যাবেন না। যতটুকু আপনাদের ভালো লাগে ঠিক অতটুকু ইউজ করবেন। তো আমি এই পর্যায়ে মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটাকে আমি এমনভাবে কষাবো যেন 50%-এর মতো গলে যায় আর 50% আস্ত থাকে। আমি এখানে ইলিশ মাছের যে পেটের পিসটা আছে সেটা ইউজ করেছি এই ঝোলটা রান্না করার জন্য। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পানি ইউজ করেছি টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পারছেন কত সুন্দর একটি কালার এসেছে। এই রান্নাটা খেয়ে কেউ ধরতেও পারবে না যে আপনি পেঁয়াজ ছাড়া রান্না করেছেন। তো ফ্যামিলিকে একটু অবাক করে দিতে পারেন এই রান্নাটা করে, যে আপনি পেঁয়াজ ছাড়া কত মজার একটি সুস্বাদু খাবার তাদের মাঝখানে তৈরি করে দেখিয়েছেন। তো আমি এই পর্যায়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। যেহেতু আমি বলেছি আপনাদেরকে এটাকে আমি 50%-এর মতো গলিয়ে নিব, তো আমি 50%-এর মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি, যার ফলে এটা 50% কুক হয়ে যাবে। দিয়ে দিব আমি এখানে কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি 2বার ইউজ করব, একবার শেষের দিকে আর একটু ফার্স্টের দিকে। যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ো আর কাঁচামরিচের ঝাল দুটোটাই আমি এই রেসিপির মধ্যে সমান সমান রাখতে চাচ্ছি, তাই আমি এই পর্যায়ে কিছুটা ইউজ করেছি আর বাকিটা শেষের দিকে ইউজ করব। আর এই রান্নাটা কিন্তু যারা এখনো খাননি তাদেরকে সাজেস্ট করব একবার হলো ট্রাই করতে। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু খুবই খুবই মজার হয়ে থাকে। আর নর্মালি ইলিশ খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি একটু ভিন্ন ধরনের একটু রেসিপি হয়ে থাকে তাহলে তো আরও কথা নেই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যে পানিটুকু ইউজ করেছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি একটু আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, দেখুন। আমি একদমই ভালো করে পানিটা শুকিয়ে নেবার পর আবারও এইখানে ইউজ করেছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা ইউজ করার হচ্ছে একটি কারণ, এই পানির মধ্যেই আমি মাছটাকে সেদ্ধ করব, প্লাস আর কিছুটা ঝোল থাকবে তার জন্য। তো পানিটা যখন এই পর্যায়ে একটু হালকা সাইড থেকে বলক চলে আসা শুরু হবে, তখন আমি যে কাজটি করব, এখানে ইলিশের যেই পেটের পিসগুলো আমি ইউজ করেছি সেগুলো এক এক করে দিয়ে দিব। আপনারা চাইলে ফুল পিসগুলো ইউজ করতে পারেন। আমি এক এক করে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই ঝোলটা কিন্তু মোটামুটি রান্না করতে 6 থেকে 7 মিনিট সময় লাগে। নর্মালি ইলিশ মাছের যে কোনো তরকারি হোক বা কারি হোক, যেভাবেই রান্না করি না কেন, এটা কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায়। আর আমি কিন্তু মাছগুলো কাঁচা ইউজ করেছি, ভেজে নেইনি, কারণ ভাজার স্বাদ অন্যরকম আর এইভাবে খাওয়ার স্বাদটাই অন্যরকম। আর ইলিশ মাছ আমরা যদি ভাজা ছাড়া যে কোনো রান্না করি তাহলে ওটার স্বাদটাই অন্যরকম হয়ে থাকে, আর যেটা ভাজা সেটা ভাজার স্বাদই অন্যরকম থাকে। তাই চেষ্টা করবেন আমার মতো করে এভাবে মাছটা রান্না করে নিতে। তো আমি এই পর্যায়ে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি।
যেহেতু আমি আগেও বলেছি এটা রান্না করতে আমার বেশি একটি সময় লাগেনি, প্রায় সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো। তো দেখতেই পারছেন কত সুন্দর কালার এসেছে আমার এই রান্নাটার। এখন আমি একটু ঝোলটাকে শুকিয়ে নেব, তাহলে আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। আমি আবারও এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি শেষের দিকে একটু কাঁচামরিচ ইউজ করব। আর আমার এই রান্নাটার ঝালটা একদমই পারফেক্ট হয়েছে, যতটুকু ঝাল আমি খেতে চেয়েছি ঠিক ততটুকু হয়েছে। আপনাদের কাছে যদি ঝালের পরিমাণটা বেশি লাগে তাহলে কমিয়ে দিবেন, আর এর থেকে বেশি ঝাল খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি যতটুকু পরিমাণ ইউজ করেছি এই রান্নাটার জন্য, ততটুকু যদি আপনাদের না লাগে তাহলে কমিয়ে রান্নাটা করবেন, আর যদি বেশি রান্না করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর আরেকটি কথা যেটা হচ্ছে, আমি কিন্তু সাজেস্ট করি যে নতুন রাঁধুনিদেরকে যে তাদের জন্যই আমি পরিমাণটা বলে দেই, তাদের বোঝার সুবিধার্থে, যেন তারা সমানভাবে মশলাগুলো ইউজ করতে পারে আর তাদের কোনো প্রবলেম না হয়। আর যারা রান্না করতে পারেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা তো জানেনই কতটুকু প্রয়োজন হয় একটি রান্নার জন্য মশলা। তো রান্নাটা শেষ, আমি চুলার আঁচটা অফ করে দিব। তো আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি, আর বরাবরের মতো যে কাজটি করব আমি খেয়ে নেব ফ্যামিলি সহ। আর আপনাদের যে কাজটি করতে হবে, আমার রান্নাটি ফলো করে রান্না করে আপনারা নিজে খেয়ে পরিবারকে খাওয়ায়ে তারপর আমাকে কমেন্ট করে জানানো যে আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটি। তো আমি চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে একটু কিছু করে দেখানো। তো আপনারা অবশ্যই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যে কাজটি করবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম করবে। তো আল্লাহ হাফেজ।